ভোটের আগেই ভোট গ্রহণ, একদম ঠিকই শুনছেন। আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের নির্ধারিত দিন থাকলেও তার আগেই বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়ে গেল ভোট গ্রহণের প্রক্রিয়া। কারণ এবার আর ভোটারদের শুধু ভোট কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে না, বরং ভোটই পৌঁছে যাচ্ছে তাদের দোরগোড়ায়। বাঁকুড়া, আসানসোল সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এই বিশেষ হোম ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছে। যারা আগেই বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের জন্যই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কেউ ঘরে বসে ভোট দিতে চাইলে সবার প্রথমে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে, ভোটার বা পরিবারের কাউকে যোগাযোগ করতে হবে। এরপর 12D ফর্ম ফিল করে ফেলতে হবে, তাহলেই ভোটারের তরফের কাজ শেষ। এরপর বিএলও সেই ফর্ম গিয়ে জমা দেবেন নির্দিষ্ট জায়গায়। তারপর রিটার্নিং অফিসার কবে ভোট গ্রহণ করা হবে সেটা ঠিক করবেন। সেই মতো প্রার্থীদের জানানো হবে দিন, এমনকি ভোটারদেরও বলে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট দিনে বাড়ি গিয়ে নেওয়া হবে ভোট। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ব্যালট বক্স, ব্যালট পেপার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের বাড়িতে। শুধু তাই নয়, ভোটের গোপনীয়তা বজায় রাখতে প্রতিটি বাড়ির মধ্যেই অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে ভোটিং কেন্দ্র। নির্দিষ্ট নিয়ম মেনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হচ্ছে, যাতে কোনোভাবেই ভোটের নিরপেক্ষতা বা গোপনীয়তা বিঘ্নিত না হয়। এই উদ্যোগে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন সেই সমস্ত প্রবীণ ও অসুস্থ মানুষ যাদের পক্ষে শারীরিক অসুবিধার কারণে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানো প্রায় অসম্ভব। বাঁকুড়ায় প্রায় 12,000 ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা অনুযায়ী একে একে প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা। 3-4 রকমের ফর্ম বার করে দিল, সেইগুলোতে সই করানো হলো, সই করলাম সব। তারপরে আমাকে চারদিকে ঘেরা দিয়ে দিল একটা, তার ভেতরে বললো যে টিক দিয়ে দিন, যেটা পছন্দ করবেন সেইটাই। সেটাতে আমি টিক মারলাম। আমি ওটাকে ফোল্ড করলাম, ওনারা এতে ভরে সিল করলেন, তারপর আমার আঙুলে কালি দিলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে সাধন চন্দ্র মোদক। আপনি আসানসোল উত্তরের ভোটার? হ্যাঁ। আজকে আমি ভোট দিলাম, আমার নিজের মতামত বুঝেই আমি ভোটটা দিলাম আর কি। আপনাকে যখন ভোট দিলেন তখন কি দরজা জানলা সব বন্ধ করে ঘর সব বন্ধ ছিল। হ্যাঁ, এখন কি সব করলো সব ওনারা, কি বন্ধ করলেন? করে তারপর ভোটটা আমি দিয়েছি আর কি। পুলিশ প্রশাসন সবাই এসেছিল? সব বন্ধ ছিল, ওরা ওরা আড়াল করে দিয়েছে। আসানসোলের মহিশিলা এলাকাতেও একইভাবে আবেদনকারী ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি এলাকার বুথ লেভেল অফিসাররাও উপস্থিত থাকছেন, যাতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 16 এপ্রিলের মধ্যে এই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। না, এটা তো ঠিকই ব্যাপার, কারণ বয়স্ক মানুষদের সত্যি এই গরমে রোদে ইয়াতে যে ভোট দেওয়াটা সত্যি কষ্টকর। তার জায়গায় যে এসে বাড়ি বাড়ি এসে ভোট নিয়ে যাচ্ছে, আর এটা 80 করেছে, আমার মনে হয় এটা আর একটু ডাউন করলে আরো ভালো হয়। 60 বা 65 বা 70 এই টাইপ করলে, কারণ ম্যাক্সিমাম এখনকার যে মানুষের যে অবস্থা, 80 পর্যন্ত তারা বাজবেই না, 60 পর্যন্ত কি বলে, সেই জন্য এটা 65 বা 63 করলে সব থেকে সুবিধা হয় মানুষের। কারো শরীর খারাপ আছে আর হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী তাদের সাথে আছে এবং টোটালি কোঅপারেট করছে তারা। আমার মা দিলেন। কেমন লাগছে এই যে বাড়িতে এসে ভোট নিচ্ছেন? খুব ভালো লাগছে। কি বলবেন নির্বাচন কমিশনের এই উদ্যোগ? খুব ভালো। ভালো। হুম। কড়া নিরাপত্তা রয়েছে। বড় নিরাপত্তা। এরকম ভাবে যদি ভোট হয় তাহলে কি নিরাপত্তা বজায় থাকবে? বজায় থাকবে। ভোটের দিনও কি এরকম ভাবেই নিরাপত্তা থাকা দরকার? উচিত থাকা। তাহলে কি ভোট আমরা সবাই সাধারণ মানুষ শান্তিতে দিবে? হ্যাঁ, শান্তিতে দেবো আমরা। নাহলে কি শান্তি বিঘ্ন হবে। ওনারা এসেছেন এবং আমি যে সেটি বলবো না। না, ভোট দিলেন কেমন লাগছে? ওনারা তো বাড়িতে এসে ভোট নিলেন, কেমন লাগছে? প্রণাম জানাচ্ছি। আমি 7বার ভোট করেছি। হ্যাঁ, 7বার ভোটের কাজ করেছি। আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট ও 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে বাংলায়, যার ফলাফল প্রকাশিত হবে 4 মে। কিন্তু তার আগেই এই হোম ভোটিং প্রক্রিয়া এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। বাঁকুড়া থেকে মিলন কর্মকার ও আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।
আমাদের নাম ডিলিট হয়ে গেছে, মানে আমাদের বাড়ির 9 জন সদস্য নাম ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে, এর আগেও দিয়েছে তো হঠাৎ করে নাম না উঠে তাহলে ভোটও দিতে পারবে না। তাই তো হচ্ছে, ভোট তো দিতে পাবো না। वो बोलते कभी और गेट में जाइए, ये बोलते कभी ये गेट में जाइए। हम किसके पास जाएंगे बताइए? এখন তো নাম না উঠলে ভোট দিতে পারবেন না। 2002-তেও যার নাম ছিল এখন দেখাচ্ছে হঠাৎ করেই ডিলিট। এখানে বললো যে হবে না, অফিসে যেতে বললো। বাদ পড়া ভোটাররা কি ট্রাইব্যুনালের মাধ্যমে আবার ভোটের লাইনে ফিরতে পারবেন? ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কি বদলে দিতে পারে একাধিক আসনের ফলাফল? সবকিছুর নিষ্পত্তি কি ভোটের আগেই সম্ভব? যাদের নাম ফিরবে না তাদের ভোটাধিকার হারানো কি ভোটের চিত্র বদলে দেবে? হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোতে ট্রাইব্যুনালের প্রভাব কতটা পড়বে? ট্রাইব্যুনাল ইস্যু কি রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াবে? কার পক্ষে যাবে এই ট্রাইব্যুনাল প্রক্রিয়া? শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল কি গেম চেঞ্জার হতে পারে 2026-এর ভোটে? রাজ্যে বিবেচনাধীন 60,06,675 জনের মধ্যে প্রায় 27,16,393 জনের নাম বাতিল হয়েছে। এই 27 লক্ষের বেশি মানুষকে ভোটার তালিকায় নাম তুলতে হলে আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে। সোমবার থেকে ট্রাইব্যুনালে কাজ শুরু হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানায় হাইকোর্ট। 11 এপ্রিল পর্যন্ত 34,35,178টি আবেদন জমা পড়েছে। এর অর্থ দাঁড়ায় 27 লক্ষ বাতিল ভোটারদের একাংশের সঙ্গে আগে বাদ পড়া ভোটাররাও ট্রাইব্যুনালে আবেদন করে থাকতে পারেন। একই সঙ্গে যেসব বিবেচনাধীন ভোটারদের নাম ভোটার তালিকায় যোগ হয়েছে তাদের নামেও আপত্তি তুলে লক্ষ লক্ষ আবেদন ট্রাইব্যুনালে জমা পড়েছে। সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, যদি ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোট দেওয়ার অনুমতি দিতে হয় তাহলে যেসব ভোটারের নাম তালিকায় যোগ করা নিয়ে ট্রাইব্যুনালে আপত্তি জানানো হয়েছে তাদেরও ভোট দিতে বাধা দিতে হয়। এমন অবস্থায় কম বেশি শুরু হয়েছে ট্রাইব্যুনালের কাজ। অসঙ্গতির আওতায় বাদ পড়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার কাজ শুরু করে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল। জোকায় কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রকের কার্যালয়ে ট্রাইব্যুনালের 23টি অফিস হয়েছে। সেগুলির দায়িত্বে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলির ভোটারদের নাকি এখানেই নিষ্পত্তি হবে বলে সূত্রের খবর। বাবা মার নাম তো প্রত্যেকের নাম রয়েছে, আমারটাই হঠাৎ ডিলিট হয়ে গেছে। বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে। না ডাকা হয়েছে, এখানে কথা হয়েছে, ফোনে তো দিয়ে দিতে, এপিবি নিউজে দেখাচ্ছিল যে এখানে এলে মানে সমস্যার সমাধান হবে। এখান থেকে তো ডাকা হয়েছিল, কিন্তু জানা যাচ্ছিল যে এখানে বসবে ট্রাইব্যুনাল, এখানে বসবে, এখানে সব জমা নেওয়া হবে, এখান থেকেই ঠিক হবে, কিন্তু এখানে তো হচ্ছে না। যতবার আসছি ফিরে যেতে হচ্ছে। नाम कट गया, वो औरत मेरी वाइफ है आरती दास, वो सेंट्रल गवर्नमेंट नौकरी करती है, उसका उनका एनआरसी में नाम क्यों कटेगा? उनका सब डॉक्यूमेंट यहाँ पर है। मेरा यही प्रॉब्लम, उनके लिए यहाँ पर आए। वो बोलते कभी और गेट में जाइए, ये बोलते कभी ये गेट में जाइए। हम किसके पास जाएंगे बताइए? হ্যাঁ, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, ওটা আমাদের এলাকায় হয়েছিল, রঘুদত্তপুর স্কুলেই হয়েছিল হিয়ারিংটা। সেখানেও সমস্ত কাগজপত্র দিয়েছিলাম, কিন্তু তারপরেও তো দেখা গেল যে আমার নাম বাদ গিয়েছে। বিএলও বারবার ডেকেছেন, তো উনি সমস্ত ডকুমেন্টেশন সব কিছু করেছেন। লাস্ট কাল রাতে উনি ফোন করলেন, বললেন যে একটু চেক করবেন যে আপনার নাম আছে কিনা লাস্ট লিস্টে। তখনও দেখলাম যে লিস্টে নেই। তো এটাই আশ্চর্য হলাম যে সবার আছে, যিনি 2002-তে ভোটও দিয়েছেন, তার ভোটও এখানে এসেই, মানে তার শ্বশুরবাড়িতে এসেই তার ফার্স্ট ভোট, তো তারপরেও এই জিনিসটা হয় কিভাবে? ট্রাইব্যুনাল চালু হওয়ায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। যেসব নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা এখন এই ট্রাইব্যুনালে আবেদন করে নিজেদের বৈধতা প্রমাণের সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে একাধিক জেলায় প্রাক্তন বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সেখানে আবেদন গ্রহণ ও শুনানি শুরু হয়েছে। অনলাইন ও অফলাইনে জমা পড়া হাজার হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাঠানো হচ্ছে এসব ট্রাইব্যুনালে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই নির্ধারণ করবে বাদ পড়া ভোটাররা আবার তালিকায় ফিরতে পারবেন কিনা এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। ডিলিট হয়ে গেছে, আমি সব ডকুমেন্ট দিয়েছিলাম, বোর্ড সার্টিফিকেট, ডকুমেন্ট দিয়েছিলাম, পাসপোর্ট,
তখন দিয়েছিলাম পেনশন তৃতীয় প্রকাশ তা সত্ত্বেও ডিলিট 2002 সালে দিয়েছিলাম। তা সত্ত্বেও ডিলিট এত দিন থেকে আমি ভোট দিয়ে এলাম, এই ইলেকশনে আমার ভোট বাতিল হয়ে গেছে। 2002-এ ওটাও তো দিয়েছি আমরা, ছবিও আছে। নাম ছিল কিন্তু নামটা একটু উল্টাপাল্টা হয়েছে। হ্যাঁ, বাদ হয়ে গেছে। আমি প্রায় ভোট দিচ্ছি, প্রায় আমার হয়ে গেল 10-15 বছর থেকে ভোট দিচ্ছি। বাড়ির আমার প্রায় 8 সদস্যর ভিতরে প্রায় সবারই ভোট আছে, খালি আমার নেই। আমি সব আমার যে টু জেড ডকুমেন্ট দিয়েছিলাম। আমি মাধ্যমিক অ্যাডমিট বোর্ড যে সার্টিফিকেট ছিল ওটাও দিয়েছিলাম, সবই দিয়েছিলাম। কি করবো, ওটাই দুশ্চিন্তাতে ভুগছি। ট্রাইব্যুনাল শুরু হলেও বাস্তবে কতটা সুরাহা হবে তা নিয়ে এখনও বেশ অনিশ্চয়তা রয়েছে। একদিকে এই ট্রাইব্যুনাল বাদ পড়া ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তারা নথি দেখিয়ে নিজেদের নাগরিকত্ব ও ভোটার হিসেবে বৈধতা প্রমাণ করতে পারবেন। ফলে অনেক ক্ষেত্রে প্রকৃত ভোটাররা আবার তালিকায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে অন্যদিকে বেশ কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। আবেদনকারীর সংখ্যা অত্যন্ত বেশি। লক্ষ লক্ষ মানুষের আবেদন দ্রুত খতিয়ে দেখা ট্রাইব্যুনালের পক্ষে কঠিন হতে পারে। সবার কাছে প্রয়োজনীয় নথি বা প্রমাণপত্র নাও থাকতে পারে। ফলে অনেকেই সুযোগ পেলেও শেষ পর্যন্ত বৈধতা প্রমাণ করতে ব্যর্থ হতে পারেন। সময়ও একটি বড় ফ্যাক্টর। ভোটের আগে সব মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে বলা যায়, ট্রাইব্যুনাল কিছু মানুষের জন্য নিশ্চয়ই স্বস্তি এনে দিতে পারে, কিন্তু সবার সমস্যার সম্পূর্ণ সমাধান হবে এটা বলা এখনই কঠিন। শেষ পর্যন্ত কতটা সুরাহা হবে তা নির্ভর করবে ট্রাইব্যুনালের গতি, প্রমাণ যাচাইয়ের কঠোরতার ওপর। আমার সমস্যা, নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ভোটার লিস্টে থেকে গোটা ফ্যামিলির নাম আছে, আমার নামটা নাই। আমার একটা ছেলে এমবি বুলেট শেখ আর মাস্তারা খাতুন নাম আসেনি। ডিলেট লিস্টে আসলো, সিল মারা লিস্টের নাম আসলো, আর এখন কোনো লিস্টের নাম বোঝা যায় না। কেমন করে বলবো কেন বাদ গেল। হিয়ারিং হলো আমাদের ছেলেগুলার, কিন্তু এখন নাম আসেনি। হ্যাঁ, জমা দিয়েছি, ডকুমেন্ট সব জমা দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড সবই দিয়েছি। আমার বৈধ পাসপোর্ট আছে, আমার অ্যাডমিট আছে, জন্ম সার্টিফিকেট আছে। তার সত্ত্বেও ভোট ডিলিট করেছে ইলেকশন কমিশনার। কী কারণে সেটা আমার না জানার বাইরে। হ্যাঁ, সব ডকুমেন্ট জমা দেওয়া আছে। এর আগে আমি 2003 সালের পর থেকে আমি ভোট দিয়ে যাচ্ছি অনবরত। হঠাৎ করে আমাকে বাদ করে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যে 2002-এ যে ভোট দিয়েছি কিনা আমার সেটা মাইন্ডে নেই, কিন্তু আমার 1999 সালে আমি নাম তুলেছিলাম ভোটে। এবার ভোট দিয়েছি কিনা সেটা মাইন্ডে নেই, কিন্তু অথচ আমার 2002 লিস্টে আমার নাম নেই এবং আমার মিসেসেরও নেই। তো যাই হোক, তো মিসেসেরটা ওর বাবার অনুসারে চলে এসছে। আমিও বাবার তথ্য জমা দিয়েছিলাম, কিন্তু আমারটা আসেনি, বাকি জনেরটা চলে এসছে। তাই তো হচ্ছে, ভোট তো দিতে পাবো না। ট্রাইব্যুনাল চালু হওয়ায় 2026 সালের বিধানসভা ভোটে এর প্রভাব বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা যদি বড় হয়, তাহলে সেটি সরাসরি ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেখানে লড়াই হাড্ডাহাড্ডি। অন্যদিকে যদি বড় সংখ্যক আবেদন নিষ্পত্তি না হয় বা অনেকেই প্রমাণের অভাবে বাদই থেকে যান, তাহলে একটি বড় অংশের ভোটার ভোট দিতে পারবেন না। এতে ভোটার উপস্থিতি কমতে পারে এবং রাজনৈতিক দলগুলির শক্তির ভারসাম্যও বদলে যেতে পারে। বিশেষ করে গ্রামীণ ও অল্প সংখ্যক অধ্যুষিত এলাকাগুলিতে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভোটের মার্জিন সাধারণত কম থাকে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই এতগুলি ব্যক্তি আদৌ ভোটার তালিকায় আবার নিজেদের নাম তুলতে পারবেন কিনা? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।